হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ইগনু MSO3 এর ইউনিট 17। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কানাডা রয়েছে। কানাডা থেকে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে অনেক বছরই যে প্রশ্নটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে যে ইমার্জেন্স অফ ইকোনমিক ন্যাশনালিজম। এবার অনেকেই ভাবতে পারে যে ইকোনমিক ন্যাশনালিজম জিনিসটা কি। ঠিক যেরকম জাতীয়তাবাদ বলতে আমরা বুঝি যে একটা দেশের প্রতি আমাদের যে দেশেরই সমস্ত কিছু হবে, মানে সেই রাষ্ট্র, সেই জাতি, সেই টাকে কেন্দ্র করে আমাদের যে ভালোবাসা, আকর্ষণ এবং সেটাকে কিভাবে উন্নত উন্নত করা যায় সেই যে চিন্তা ভাবনা, সেটাকে যেমন আমরা জাতীয়তাবাদ বলে জানি। তো ঠিক সেরকম অর্থনৈতিক জাতীয়তাবাদ, ঠিক আছে, এবং সেই অর্থনৈতিক জাতীয়তাবাদটা কিভাবে এলো কানাডায়, এটাই হচ্ছে আমরা আজকে পড়বো। তাহলে বুঝতেই পারছো যে কেমন জাতীয়তাবাদ, অর্থনৈতিক জাতীয়তাবাদ। অর্থনৈতিক জাতীয়তাবাদ মানে অর্থনীতিটা কোথাও না কোথাও তাদের দেশ থেকেই উদ্ভূত হবে বা তাদের দেশের হাতে থাকবে তাদের অর্থনীতিটা। এই যে ইমার্জেন্স, সেটা আমরা পড়ছি। সাধারণত আমি দুই ভাবে কোনো জিনিস পড়াই বা বোঝাই। এক, যদি একটা কনসেপ্ট দেখি যে ওভারঅলটা বুঝে নিজের মতো লিখে দিলেই হয়ে যাবে, সেটা আমি ওভারঅলটা বুঝিয়ে দিই। ঠিক যেরকম গান্ধীজিটা বুঝিয়েছিলাম, যে গান্ধীজিতে কিছুই ছিল না, ওভারঅল কনসেপ্টটা জাস্ট বুঝতে হতো যে উনি কি বলেছেন, সেটাই লিখে দিয়ে চলে আসে নাম্বার। আবার কিছু কনসেপ্ট এরকম থাকে যে ধরে ধরে প্যারা ধরে ধরে আমি বোঝাই। তার মানে কি, সেটা প্রত্যেকটা প্যারায় প্যারায় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, সেগুলো আমি ধরিয়ে দিই। তো এই বিষয়টাও কিন্তু অনেকটা ওরকমই, যে কিছুই নেই আর আসলে, যদি আমরা ব্যাপারটা বুঝে নিই যে বিষয়টা কি, তারপর যে পয়েন্ট গুলো রয়েছে সেই পয়েন্ট গুলো লিখে দিয়ে চলে আসতে হবে, ব্যাস, আর কিছু নেই। তো ইমার্জেন্স অফ ইকোনমিক ন্যাশনালিজমটা শুরু করা যায়। প্রথমেই আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে ইমার্জেন্সটার রিজন কি ছিল। রিজনটা এটাই ছিল, তারা দেখতে পাচ্ছিল যে কানাডার যে ইকোনমি, সেখানে ফরেন কন্ট্রোল ধীরে ধীরে বাসা বাঁধছিল। তো এই যে একটা 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 রাষ্ট্র, সেই রাষ্ট্রে তারা যদি স্পষ্টভাবে দেখতে পারে যে বিদেশি অর্থনীতি সেখানে দানা বাঁধছে, বাইরের যে সমস্ত মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলো আছে সেগুলো এসে নিজেদের প্রভাব বিস্তার করছে, ইকোনমিগুলোকে গ্রাস করে নিচ্ছে, সেই দেশের অর্থনীতি বিকাশ লাভ করতে পারছে না, সেখানে যে ছোট ছোট সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রয়েছে সেগুলো বিকাশ করতে পারছে না, তখন কিন্তু এই ইকোনমিক ন্যাশনালিজমের ইমার্জেন্স ঘটে, যে মূলত দুটো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল। একটা হচ্ছে প্রোটেকশনিজম ইন ট্রেড, যে তারা তাদের ট্রেডকে সম্পূর্ণরূপে রক্ষা করবে, কানাডা ট্রেডকে। সেখানে হচ্ছে বাইরে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আসবে সেগুলো যাতে কোনোভাবেই তাদের যে ট্রেড সেটাকে যেন হ্যাম্পার করতে না পারে। এবং তার সাথে তাদের উদ্দেশ্য ছিল যে ফরেন কন্ট্রোলস, দ্য সেকেন্ড এরিনা অফ কনসার্ন রিলেটেড টু দ্য ওনারশিপ অফ কানাডিয়ান বিজনেস বাই ফরেনার্স, যে বাইরে থেকে যারা, অর্থাৎ কি বাণিজ্য আর ব্যবসা দুটোতেই কিন্তু কানাডার লোকেদের নিজস্ব আধিপত্য থাকবে। জাস্ট সিম্পল এই বিষয়টা যে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিদেশি কোনো যে মানুষ ব্যবসাদার এসে কানাডায় যেন এমন ব্যবসা না করতে পারে যেটা দেশীয় ব্যবসাদাররা মার খায়, সেক্ষেত্রে তাদের কি কি পলিসিগুলো মেনে চলতে হবে বা আহ, কেন এই জিনিসটা তারা করলো, সেটাই হচ্ছে এই ইকোনমিক ন্যাশনালিজম। বিষয়টা কি, আমরা জানি যে কোনো দেশ, আমাদের দেশেও এলপিজি এসেছিল, মানে কি যে লিবারালাইজ যখন হবে তখন সেই দেশের ইকোনমিটাকে ছেড়ে দিতে হয়। রাষ্ট্র যদি নিজের হাতে সেই দেশের ইকোনমিকে রাখে তাহলে ইকোনমি নিজের মতো করে গ্রো করতে পারে না। সেই কারণে ইকোনমি গ্রো করার প্রথম কন্ডিশনই হচ্ছে আধুনিক সমাজ অনুযায়ী যে মার্কেটের উপর ছেড়ে দাও। কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেটের উপর যদি ছেড়ে দেয় তাহলে হচ্ছে দেশীয় ব্যবসা মার খাবে, অর্থনীতিতে উত্থান পতন আসবে, জিনিসপত্রের দাম বাড়বে, এরকম অনেক কিছু। তো সেইগুলোকে আটকাবার জন্যই মানে দুটো মত তৈরি হয় কানাডায়। একদল বলছিল যে ঠিক আছে, ইকোনমিকে তুমি স্টেটের হাতে রেখো না, ছেড়ে দাও, ঠিক যেরকম ভারতবর্ষ হয়েছিল। আরেক দল বলছিল যে না, তুমি স্টেটের হাতে রাখো। তো এই যে যারা বলছিল যে স্টেটের হাতে রাখো, বা এক্স্যাক্টলি স্টেট কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করবে যারা বাইরে থেকে ইন্ডাস্ট্রি, ট্রেড, বিজনেস এগুলো করতে আসছে, সেই সংক্রান্ত যে পলিসি, বা যারা বাইরে থেকে ট্রেড করতে আসছে তারা আসার ফলে দেশের কি কি ক্ষতি হচ্ছে, সেইগুলো যে যে কমিশন স্টাডি করেছে এবং তারা তাদের মতো করে যে রেজাল্ট দিচ্ছে, আসলে সেটাই ইকোনমিক ন্যাশনালিজম। ওকে, আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এইবার কোন সরকার এসেছিল, কোন সালে, কি স্টাডি করেছে এবং কি পেয়েছে, এবং কি কি নিয়ম তারা জারি করেছিল, এটাই আমরা পড়ব। এখানে দেখবো আমরা চারটে মতো কমিশন আছে। একটা হচ্ছে দ্য গর্ডন কমিশন,
তারপর দ্য ওয়াটকিন্স টাস্ক ফোর্স, দ্য ওয়ান রিপোর্ট, দ্য গ্রে রিপোর্ট, ব্যাস এইটুকুই। তাহলে এই রিপোর্টগুলোতে বলা রয়েছে যে কি কি করা উচিত ছিল সেগুলো তারা বলেছে। ফার্স্টে হচ্ছে যে গর্ডন কমিশনের রিপোর্ট যখন বেরিয়েছিল তখন অনেকেই কিন্তু নজর দেয়নি। কত সালে বেরিয়েছিল? 1955 থেকে 57 সালের মধ্যে। তিনি দেখিয়েছিলেন যে দ্য গ্রোথ অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস, অর্থাৎ যেটাকে আমরা এফডিআই বলে জানি, ওয়াজ পয়েন্টেড আউট, and it was also felt that legitimate Canadian interests were being compromised in the process. যে তারা যদি তাদের মানে ফরেন থেকে যদি ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় তাহলে আমাদের যে মানে কানাডার যে দেশীয় ইন্টারেস্ট সেটা হচ্ছে কম্প্রোমাইজ করতে হবে সেটাকে। তো অনেকেই সেই রিপোর্টটাকে তখন গুরুত্ব দেয়নি। ঠিক আছে, দ্য রিপোর্ট রিকমেন্ডেড দ্যাট কানাডিয়ানস বি পারমিটেড অ্যাট লিস্ট পার্ট অফ ওনারশিপ, যে যারা এখানে ওনারশিপ করতে আসছে, কেউ ধরো ইনভেস্ট করবে, কেউ এখানে বাণিজ্য করবে, সেখানে যেন তারা একটা যেন নির্দিষ্ট পার্ট যেন কানাডিয়ানদের থাকে, এটা নির্দিষ্ট শেয়ার যেটাকে আমরা বলি। তো পরবর্তী ক্ষেত্রে আবার যখন অন্যান্য রিপোর্ট হয় লাইক 1960-70 সালে, তখন এই জিনিসটাকে নিয়ে আবার ভাবা হয় এবং সেইখানে এই যে সাবসিডি বা সাবসিডারি মানে যে 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 কোম্পানিগুলো অংশগ্রহণ করছে বা যে কোম্পানিগুলো ইন্ডাস্ট্রি বা ট্রেড বা বিজনেস করতে চাইছে তাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কানাডাকে রাখা হয়। এ নাম্বার অফ পলিসিজ আর রেকমেন্ডেড ইন রেসপন্স টু দিস ভেরিয়াস প্রবলেমস, অর্থাৎ যে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে অ্যারেস্ট করার জন্য যে যে রিপোর্টগুলো তৈরি হয়েছিল, যে যে জিনিসগুলো করবে তারা ঠিক করেছিল, জাস্ট সেগুলোই আমাদেরকে পড়তে হচ্ছে। ফার্স্ট কি দ্য ওয়াটকিন্স টাস্ক ফোর্স কি করেছিল এরা? ইন ইটস রিপোর্টস পাবলিশড ইন 1968 it recommended the creation of a special agency to coordinate government policies and programs dealing with multinational corporations, অর্থাৎ আলাদা করে একটা গভর্নিং বডি তৈরি করো যেটা কিনা যে সমস্ত এমএনসি রয়েছে তাদের সাথে যে ডিলগুলো করছে সেগুলোকে নিয়ে যেন আলোচনা করে, টু মনিটর দ্য বিহেভিয়ার অফ দিস ফার্মস বাই প্রোভাইডিং মোর ইনফরমেশন টু দেয়ার অ্যাক্টিভিটিস, যে এমএনসি গুলো কিভাবে পরিচালিত হচ্ছে, তারা নিয়মগুলো ঠিকঠাক মানছে কিনা, তাদের কোন কোন নিয়ম মেনে চলতে হবে, তার জন্য একটা স্পেশাল এজেন্সি তৈরি করতে বলেছিল যেটা কিনা গভর্নমেন্টের আন্ডারে থাকবে। এটা হচ্ছে দ্য ওয়াটকিন্স টাস্ক ফোর্স বলেছিল। তারপর দ্য ওয়ান রিপোর্ট কি বললো? দিস রিপোর্ট ওয়াজ পাবলিশড ইন 1970 and made a suggestion that Canadians should attempt to secure 51% ownership in foreign firms, অর্থাৎ কানাডিয়ানদের একটা রাইট থাকবে কত পার্সেন্ট? 51% সেই ফরেন ফার্মগুলোতে, যাতে কিনা মানে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশি ফরেন কোনো কোম্পানি যাতে নিজের ইচ্ছা মতো যা খুশি করতে না পারে। এখানে দেখো 50%-এর ওপরই 51%। ওকে, দিস লজ উড এফেক্টিভলি মেক ইট ইলিগাল ফর কর্পোরেশনস অপারেটিং ইন কানাডা টু রিফিউজ লেজিটিমেট এক্সপোর্ট অর্ডার্স ফ্রম এনি কান্ট্রি রিগার্ডলেস অফ দ্য নেচার অফ দ্যাট কান্ট্রিজ ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ দ্য ইউএস। অর্থাৎ মানে আমাদের যদি একটা 51% শেয়ার থাকে কোনটা ফরেন কোম্পানির সাথে, তাহলে সেই ফরেন কোম্পানিটা নিজের ইচ্ছা মতো যেখানে খুশি রপ্তানি করতে পারবে না, যার সাথে কিনা আমাদের কূটনৈতিক যে রিলেশন সেটা খারাপ রয়েছে। তো অর্থাৎ সেটা কানাডার যে স্পেসিফিক ইন্ডাস্ট্রিটা রয়েছে সে নিজেই সেটাকে নিজের মতো করে পরিচালনা করতে পারবে, ফরেনের কোনো হাত থাকবে না। তো জাস্ট এই বিষয়গুলো যদি একবার তোমরা রিডিং দিয়ে নাও, আশা করি বিষয়টা তোমরা বুঝে যাবে। ইট অলসো প্রপোজ দ্যাট এনি ফিউচার টেক ওভার্স অফ ক্যানাডিয়ান বিজনেস বাই ফরেন ওন ফার্ম শুড রিকোয়ার দ্য কনসেন্ট অফ কন্ট্রোল ব্যুরো সাচ অ্যাজ, অর্থাৎ বাইরের কোনো কোম্পানি কানাডার কোনো একটা বিজনেসকে টেক ওভার করতে চাইছে, সেখানেও যেন একটা কোনো কন্ট্রোল ব্যুরো থাকে, যে কোন কোন জিনিসগুলো মেনে চলতে হবে, কি কি করতে হবে, কিভাবে কেউ টেক ওভার করতে পারবে বা আদৌ টেক ওভার করা সম্ভব কিনা, সেগুলো তারা নির্দেশ যেরকম থাকবে সেরকমই তারা করবে। The Gray Report, published in 1972, also known as the Foreign Direct Investment in Canada, যেটা কিনা আমরা এফডিআই বলি, আগেও বললাম, recommended the establishment of a screening agency and also specified the particular areas to be permitted or forbidden for foreign direct investment, যে ফরেন ইনভেস্টমেন্ট গুলো কোথায় কোথায় ডিরেক্ট করতে পারবে কোথায় কোথায় করতে পারবে না সেগুলোকে নির্ধারিত করে দেওয়ার জন্য একটা এজেন্সি, ওকে, যে যারা এই জিনিসগুলো স্ক্রিন করবে। তো আশা করি বুঝতেই পারছো যে এই যে জিনিসগুলো করা হয়েছিল সেটা কিন্তু এই কারণেই করা হয়েছিল যে তাদের নিজেদের অর্থাৎ যে ইকোনমি, কানাডার যে ইকোনমি রয়েছে সেটা যাতে সম্পূর্ণভাবে তাদের হাতে থাকে। তো এইটাকেই কিন্তু ন্যাশনালিস্ট সেন্টিমেন্টের সাথে অ্যাটাচ করেছে। অ্যাটাচ করার কারণ কিন্তু এটাই যে যেভাবে আমরা চাই, যেভাবে আমরা গান্ধীজি পড়েছি, গান্ধীজিতে কি পড়লাম যে দেশীয় শক্তি, স্বদেশী চিন্তা ভাবনা, যে বাইরে থেকে কোনো জিনিস আসলেও সেটাকে যেন পুরোপুরিভাবে আমাদের দেশকে কবজা করতে না পারে। তো জাস্ট সেই জিনিসগুলোই কানাডাতে হয়েছিল যেটাকে তারা ইকোনমিক ন্যাশনালিজম বলছে, এবং সেই অনুযায়ী তারা কি কি করেছিল যে ফরেন ইনভেস্টমেন্টও আসতে দিয়েছিল প্লাস নিজেরাও কন্ট্রোল করেছিল,
ইন্ডাস্ট্রি টেক ওভারও করছে, কিন্তু সেখানে আবার কানাডিয়ানদের একটা নির্দিষ্ট শেয়ার থাকছে, যাতে তারা নির্দিষ্ট নিজেদের ইচ্ছা মতো এক্সপোর্ট ইম্পোর্ট না করতে পারে, নিজেদের ইচ্ছা মতো যা খুশি করতে না পারে। তো এটাই হচ্ছে কিন্তু কানাডিয়ান ইকোনমিক ন্যাশনালিজম। তো যতগুলো পয়েন্ট মোটামুটি আছে, আশা করি তোমরা যদি সেই পয়েন্টগুলো জাস্ট মাথায় রাখো, একবার রিড আউট করে জট ডাউন করে পয়েন্ট ওয়াইজ লিখে দিয়ে আসো, চোখ বন্ধ করে এই উত্তরটা দেওয়া যাবে, এবং এখান থেকে এই ধরনের এই প্রশ্নটাই বারবার কিন্তু ঘুরে ফিরে আসে। Due to the influence of the economic nationalism movement in 1918, the National Energy Program was established by the Liberal government to monitor the আচ্ছা এখানে কি কি হচ্ছে মনিটর করার জন্য কি কি তৈরি হয়েছে সেই এজেন্সিটার নাম রয়েছে। In a nutshell, we can say that economic nationalism in Canada can best be understood in the context of Canadian dependence on the US, in addition to economic regulation, social and cultural regulation, as well as to has also been used to promote national unity, অর্থাৎ কালচারাল আইডেন্টিফিকেশনের জন্য, ন্যাশনাল ইউনিটির জন্য, সোশ্যাল অ্যান্ড কালচারাল রেগুলেশনের জন্য কানাডার এই ইকোনমিক ন্যাশনালিজমটা হয়েছিল। লাস্ট প্যারাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা চারটে ছোট ছোট সাব পয়েন্ট পেলাম। তো এটাই ছিল কানাডা, যেটা কিনা আমরা ইউনিট 7-এ পড়লাম। এরপর আমরা পড়বো জিম্বাবুয়ে, ব্রাজিল, ইউনিট 18 আর ইউনিট 19-এ। তাহলে আজকের জন্য এতটাই।